সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সেই সঙ্গে তোমাদের প্রিপারেশনও খুব সুন্দর চলছে। তো অনেক দিন পর, প্রায় 10 দিন পর আজকে লাইভে এলাম। আজ থেকে আবার কন্টিনিউ তোমাদের জিকের ক্লাস শুরু করবো। আজকেও একটা জিকের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি, যেখানে আমরা 50 থেকে 60টা প্রশ্ন আলোচনা করব, যেগুলো সামনের ডাব্লিউবি কনস্টেবল, কলকাতা পুলিশ, আরপিএফ, একই সঙ্গে পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং অন্যান্য যে এক্সামগুলো আসছে সব এক্সামের জন্যই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে সকল এক্সামে জিকে পোর্শনটা থাকবে, যা জিকে থেকে প্রশ্ন থাকবে, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমি থেকে প্রশ্ন থাকবে, সব পরীক্ষার জন্যই কিন্তু এই ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই মুহূর্তে তোমরা যারা লাইভে রয়েছো, একটু কাইন্ডলি কমেন্ট বক্সে সবাই একটু জানাও যে ভয়েস ক্লিয়ার আসছে কিনা। সেই সঙ্গে এটাও জানাবে যে সবাই কেমন রয়েছো। আশা করছি তোমরা সবাই খুব ফিটফাট রয়েছো, ভালো রয়েছো, এবং সেই সঙ্গে প্রিপারেশনও সবার খুব সুন্দর চলছে। যারা এই মুহূর্তে লাইভে রয়েছো, একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাও ভয়েস ক্লিয়ার আসছে কিনা। সেই সঙ্গে বলবো সবাই একটু লিঙ্কটা শেয়ার করে দেবে, কারণ অনেক দিন ক্লাস বন্ধ ছিল, প্রায় 10 দিন মতো ক্লাস বন্ধ ছিল, যার কারণে অনেকেই হয়তো জানতে পারিনি এখনও যে ক্লাস আজকে হবে। যদিও হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি বলেছিলাম, বিকেলেই বলে দিয়েছিলাম যে আজকে 9টা থেকে ক্লাস নেব। সেই সঙ্গে বলে রাখি যে তোমাদের আজ থেকে মোটামুটি রেগুলারই এখন ক্লাস চলবে। আগে যেরকম ক্লাস নেওয়া হতো, রিজনিংয়ের ক্লাস, জিকের ক্লাস, বা প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ যে ক্লাস, সেই টপিক ওয়াইজ ক্লাসও নিয়ে আসবো। গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। জহর শর্মা, নমস্কার নমস্কার। কথা শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? জহর, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? জহর, লিঙ্কটা একটু, ক্লাসের লিঙ্কটা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু শেয়ার করে দেবে, বাকিটাও যাতে বুঝতে পারবে তাহলে যে ক্লাসটা শুরু হয়েছে। অনেকদিন পর আপনাকে দেখে মনটা ভালো লাগলো স্যার। একটু ব্যস্ত ছিলাম, অনেকদিন পর ক্লাসে আসছি। প্রিয়সী, ব্যস্ত ছিলাম বলতে তোমরা জানো, তার কারণটা বলেইছিলাম আগে যে কী কারণে ক্লাস বন্ধ ছিল। একটু লিঙ্কটা একটু শেয়ার করে দাও, আর কয়েকজন আসুক, দিয়ে ক্লাসটা শুরু করছি। সবাই কেমন আছো বলো? ভালো তো সবাই? অমিত, ভালো আছো? ট্রেনে এফবি ফটো দেখেছি। আচ্ছা আচ্ছা,
অনেক দিন পর আবার ঘুরে ক্লাস শুরু করছি, তো অনেকেই এখনও পর্যন্ত জানতে পারিনি বা খবর হয়তো পাইনি যে ক্লাস আজ থেকে শুরু হচ্ছে বলে। তো সেই জন্য সবাইকে বলবো, সবাই একটু লিঙ্কটা শেয়ার করে দাও। অনেক দিন ক্লাস করিনি, সব ভুলে গেছি, সব মনে করিয়ে দেবো, কোনো চাপ নাই। ভুলে গেছো আবার ঘুরে মনে আসবে, কী আছে, মানুষের মাথা তো কম্পিউটার তো নয় যে লোড হয়ে থেকে যাবে, তাই না? ভুলে যাবে, আবার পড়বে, আবার মনে পড়বে। হ্যাঁ, মোটামুটি এখন ভালো আছি। প্রিপারেশন ঠিকঠাক চলছে তো, নাকি এইসব খবর টবর দেখে যে পরীক্ষা হবে হচ্ছে না, আটকে যাচ্ছে, সেই হিসাবে মানে সেই সব দেখে সব প্রিপারেশন বন্ধ হয়ে গেছে একবারে? সেটা কিন্তু করবে না কেউ, প্রিপারেশন চালিয়ে যাও। এএলপি যারা ফিল আপ করেছো, এএলপির ভ্যাকেন্সি অনেকটা বাড়িয়ে দিয়েছে, দেখেছো নিশ্চয়ই। 6,000 থেকে একদম 19,000 করা হয়েছে। সামনের যে পোস্টগুলো আসবে, বিশেষ করে রেলওয়ের, সেগুলোর ভ্যাকেন্সি কিন্তু হিউজ আসবে। তো প্রিপারেশন বন্ধ করবে না, প্রিপারেশন চালিয়ে যাও। জল পড়ছে, আমাদের এদিকে তো জল পড়ছে না, শুধু গরম রেখেছে। চলো, যাই হোক, মোটামুটি 8-9 জন মতো দেখা যাচ্ছে লাইভে রয়েছে। শুরু করছি, সবাই একটু শেয়ার করে দাও, ক্লাস শুরু করছি। এত সময় নিয়ে এক্সাম হলে পড়ার সেই আগ্রহটাই নষ্ট হয়ে যায়। হ্যাঁ, সেটা ঠিক কথাই, পড়ার আগ্রহটা নষ্ট হয়ে যায়। দেখো, সামনে এনটিপিসি আসছে, যদি এগুলো ডিলেও যদি হয়ে থাকে, যদি ধরো ডাব্লিউবি বা কেপি, এসআই এগুলো যদি ডিলে হয়, তো সামনে এনটিপিসি আসছে, এনটিপিসির এক্সামটা কিন্তু ডিসেম্বর জানুয়ারির মধ্যেই হবে। ঠিক আছে, তো প্রিপারেশন চালিয়ে যাও, এটা ছাড়া তো উপায় নেই, প্রিপারেশন চালিয়ে যেতে হবে। আর ডিলে করাও যাবে না, আর পড়ার আগ্রহ নষ্ট করা যাবে না। এখন হঠাৎ করে এক্সাম হয়ে যেতে পারে, তখন সমস্যায় পড়ে যাবে। আরে চলো, কোশ্চেন শুরু করছি, শেষে কথা হবে, শেষে আলোচনা হবে। চলো, আজকের প্র্যাকটিস সেটের ফার্স্ট কোশ্চেন রয়েছে, ভারতে মানুষের অস্তিত্বের সর্বপ্রথম নিদর্শন কোথায় পাওয়া গিয়েছিল? ভারতে মানুষের অস্তিত্বের সর্বপ্রথম নিদর্শন কোথায় পাওয়া গিয়েছিল? অপশান দিচ্ছি, নীলগিরি পাহাড়, শিবালিক পাহাড়, আচ্ছা নাল্লামালাই পাহাড়, নাকি নর্মদা উপত্যকা? বলো কী হবে? ভারতে মানুষের অস্তিত্বের সর্বপ্রথম প্রমাণ পাওয়া গিয়েছিল কোথায়? অপশান দিলাম, নীলগিরি পাহাড়, শিবালিক পাহাড়, নাল্লামালাই পাহাড়, নাকি নর্মদা উপত্যকা? সিমরন পাল, এনটিপিসি কি অনলাইন এক্সাম? হ্যাঁ, এনটিপিসি রেলওয়ের সব এক্সামেই অনলাইন হয়, রেলওয়ের সব এক্সামেই অনলাইন, আরপিএফও অনলাইনে হবে। আচ্ছা, কি একটা কমেন্ট করেছো, আফ্রিকা। হ্যাঁ, অল ক্ষেত্রে যদি বলা হয় যে একদম প্রথম মানুষের চিহ্ন কোথায় পাওয়া গেছিল, সেই ক্ষেত্রে হয়ে যাবে আফ্রিকা। কিন্তু ভারতের ক্ষেত্রে যদি বলা হয়, তো সেটা হয়ে যাবে কি, নর্মদা উপত্যকা। ঠিক আছে, নর্মদা ভ্যালি, নর্মদা উপত্যকা। যারা যারা নর্মদা বলেছে সবাই ঠিক আছে, নর্মদা। চলো, পর প্রশ্ন, বলো, হরপ্পা সভ্যতার লোথাল অবস্থিত ছিল কোথায়? বর্তমানের কোন রাজ্যে? বলো, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, রাজস্থান। হরপ্পা সভ্যতার যে লোথাল, সেই লোথাল বর্তমানে কোন রাজ্যে অবস্থিত ছিল? পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, রাজস্থান। লোথাল জানো, লোথাল একটা বন্দর শহর, হরপ্পা সভ্যতার বা প্রাচীন ভারতের আমাদের একটা বন্দর শহর ছিল গুজরাটের লোথাল।
পরের প্রশ্ন ওই একই জায়গা থেকেই রয়েছে, সেই প্রশ্ন হচ্ছে যে ঘরঘরা নদী উপত্যকায় অবস্থিত ছিল কোন শহরটি বা কোন সিভিলাইজেশনটা ছিল? বলো, আলমগীরপুর, লোথাল, মহেঞ্জোদাড়ো নাকি বানোয়ালি? আলমগীরপুর, লোথাল, মহেঞ্জোদাড়ো নাকি বানোয়ালি, কোনটি ছিল ঘরঘরা নদী উপত্যকায়? ঘরঘরা নদী উপত্যকায় কোনটি অবস্থিত ছিল? আলমগীরপুর, লোথাল, মহেঞ্জোদাড়ো নাকি বানোয়ালি? কালীগঙ্গার অপশান দিইনি, অপশানগুলোর মধ্যে বলো। না, লোথাল হবে না, লোথাল হবে না। লোথাল তো গুজরাটে রয়েছে, গুজরাটের একদম সমুদ্র উপকূলে রয়েছে লোথাল, সামুদ্রিক বন্দর ছিল লোথালে। ঠিক আছে, প্রশ্নটা বলেছি ঘরঘরা নদী উপত্যকায় কোন শহরটি ছিল বা কোন জায়গাটা ছিল বলো? আলমগীরপুর, লোথাল, মহেঞ্জোদাড়ো নাকি বানোয়ালি? এর উত্তর হয়ে যাবে কি বানোয়ালি। না, আলমগীরপুর নয়, বানোয়ালি হবে। বানোয়ালি হবে, ক্লিয়ার? আচ্ছা, যারা এখনো পর্যন্ত সেশনটা লাইক করোনি সবাই সেশনটা লাইক করবে, সেই সঙ্গে পারলে একটু শেয়ার করে দিও সবাই। আচ্ছা, নেক্সট কোশ্চেন আসছি। বলো, ষোড়শ মহাজনপদ সবাই যেন পড়েছো, সব থেকে দক্ষিণতম ষোড়শ মহাজনপদটির নাম কি? সব থেকে দক্ষিণতম ষোড়শ মহাজনপদটির নাম কি? ভারতের একদম দক্ষিণের দিকে অবস্থিত ষোড়শ মহাজনপদটির নাম কি? এটার অপশান দিচ্ছি না, বলো কী হবে? দক্ষিণতম মহাজনপদটির নাম কি? আসমাক। মগধ কে বলছো গো? মগধ অনেক উপরে রয়েছে, মগধ এখানে বিহারে রয়েছে। আসমাক হবে, আসমাক। পরের প্রশ্ন আছে, ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণ কোথায় হয়েছিল? ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণ কোথায় হয়েছিল? লুম্বিনী, বুদ্ধগয়া, কুশীনগর না কপিলাবস্তু? ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণ কোথায় হয়েছিল? লুম্বিনী, কুশীনগর, বুদ্ধগয়া নাকি কপিলাবস্তু? কি হবে? মহাপরিনির্বাণ মানে কি বলতে চাইছে? বুদ্ধের যে প্রাণত্যাগ, ঠিক আছে, সেটাকে বলছে মহাপরিনির্বাণ। সেটা হয়েছিল কোথায়? কুশীনগর। না, লুম্বিনী নয়, কুশীনগর হবে, কুশীনগর। আচ্ছা, বলতো মহাভিনিষ্ক্রমণটা বুদ্ধের কোন ঘটনার সাথে যুক্ত? বুদ্ধের জীবনের কোন ঘটনার সাথে যুক্ত হচ্ছে মহাভিনিষ্ক্রমণ? কোন ঘটনাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ? তিনটেই গুরুত্বপূর্ণ। এক হচ্ছে মহাভিনিষ্ক্রমণ, দুই হচ্ছে ধর্মচক্র প্রবর্তন, আর তিন হচ্ছে মহাপরিনির্বাণ। ঠিক আছে, এই তিনটে ঘটনাই এক্সামে আসে। ফার্স্ট হচ্ছে মহাভিনিষ্ক্রমণ, যখন হচ্ছে 29 বছর বয়সে গৌতম বুদ্ধ গৃহত্যাগ করেছিলেন। ঠিক আছে, গৃহত্যাগ যখন করেছিলেন সেটা হচ্ছে, বা সংসার ধর্ম ত্যাগ করেছিলেন, যাই বলো না কেন, সেটা হচ্ছে মহাভিনিষ্ক্রমণ। সেকেন্ড আসছে কি ধর্মচক্র প্রবর্তন, যখন তিনি সারনাথে প্রথম 5 জন শিষ্যকে ধর্মজ্ঞান দিয়েছিলেন। ঠিক আছে, সেটা হচ্ছিলেন সেই ঘটনাই হচ্ছে ধর্মচক্র প্রবর্তন। তারপরে কুশীনগরে যখন দেহত্যাগ করেন বা প্রাণত্যাগ করেন, সেটা ছিল মহাপরিনির্বাণ। ক্লিয়ার? ওকে, চলো ঠিক আছে। পরে প্রশ্ন আসছি। বলো, ষোড়শ মহাজনপদের
সময়ে মথুরা কোথাকার রাজধানী ছিল? কোন মহাজনপদের রাজধানী ছিল মথুরা? ভাজ্জি, বৎস, কাশী নাকি সুরসেন? ভাজ্জি বলতে যেটা হচ্ছে ব্রিজি বলা হয়, ব্রিজি বা ভাজ্জি যাই বলো। কোন মহাজনপদের রাজধানী ছিল মথুরা? ব্রিজি, বৎস, কাশী না সুরসেন? কোন মহাজনপদের রাজধানী ছিল মথুরা? কাশী, বৃন্দাবন, মথুরা সেই হিসাবে বলছো নাকি অমিত? ভুলে গেছো? সুরসেন হবে, সুরসেন। পূজা ঠিক আছে, সুরসেন হবে। সুরসেনের রাজধানী ছিল মথুরা। সুরসেনের রাজধানী ছিল মথুরা। ক্লিয়ার? সুরসেন হবে। পরের প্রশ্ন আছে, যে কোনটিকে প্রিন্স অফ ম্যাকিয়াভেলির সঙ্গে তুলনা করা হয়? কোনটিকে প্রিন্স অফ ম্যাকিয়াভেলির সঙ্গে তুলনা করা হয়? অপশান দিচ্ছি। ফার্স্ট অপশান আছে কালিদাসের মালবিকাগ্নিমিত্রম, সেকেন্ড অপশান আছে কৌটিল্যের অর্থশাস্ত্র, থার্ড অপশান রয়েছে বাৎসায়নের কামসূত্র, আর লাস্ট অপশান রয়েছে কোনোটিই নয়। বলো আনসার কী হবে? এগুলোর মধ্যে কোনটিকে বলা হয় প্রিন্স অফ ম্যাকিয়াভেলি বা তার সঙ্গে তুলনা করা হয়, সমতুল্য হিসাবে তুলনা করা হয়? কী হবে? আচ্ছা, পূজা, বিউটি, আরেকজনকে রুজমান, বি বলছো? বি হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র। একদম, যারা যারা বি বলছো সবারই উত্তর সঠিক, সবারই উত্তর ঠিক আছে। বি হবে কৌটিল্যের অর্থশাস্ত্র। পরের প্রশ্ন আসছি। পরের প্রশ্ন, কোন শাসকরা একা ব্রাহ্মণ উপাধি ব্যবহার করতেন? বলো, কোন শাসকরা একা ব্রাহ্মণ উপাধি ব্যবহার করতেন? পুষ্যমিত্র শুঙ্গ, খারবেল নাকি গৌতমীপুত্র সাতকর্ণী নাকি দ্বিতীয় পুলকেশী? এটা শাসকরা বলে দিকে শাসক। কোন শাসক একা ব্রাহ্মণ উপাধি ব্যবহার করতেন? বলো, কোন শাসক একা ব্রাহ্মণ উপাধি ব্যবহার করতেন? পুষ্যমিত্র শুঙ্গ, খারবেল, গৌতমীপুত্র সাতকর্ণী নাকি দ্বিতীয় পুলকেশী? বিউটি বলছো গৌতমীপুত্র সাতকর্ণী, পূজা বলছো অপশন সি গৌতমীপুত্র সাতকর্ণী, বাকিরা বলো। মৃগাঙ্ক, অপশন সি। একদম অপশন সি যারা বলছো বা যারা গৌতমীপুত্র সাতকর্ণী বলছো সবারই ঠিক আছে। পরের প্রশ্ন, বলো সুফিবাদ ভারতে প্রবেশ করে কোন শতকে? সুফিবাদ ভারতে প্রবেশ করে কোন শতকে? একাদশ শতকে, দ্বাদশ শতকে, ত্রয়োদশ শতকে নাকি চতুর্দশ শতকে? সুফিবাদ ভারতে প্রবেশ করে কোন শতকে? একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ নাকি চতুর্দশ? একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ নাকি চতুর্দশ? কোন শতকে সুফিবাদ ভারতে প্রবেশ করেছিল? কি হবে? একাদশ বলছো নাকি ত্রয়োদশ বলছো? না, একাদশও নয়, ত্রয়োদশও নয়, চতুর্দশও নয়, দ্বাদশ হবে। দ্বাদশ শতকে, দ্বাদশ শতকে সুফিবাদ ভারতে প্রবেশ করেছিল। দ্বাদশ শতকে, দ্বাদশ শতকে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন আছে, পল্লব চোল যুগের স্থাপত্য কী নামে পরিচিত? পল্লব চোল যুগের স্থাপত্য কী নামে পরিচিত?
বলো, অপশান দিচ্ছি, পল্লব, চোল, নাগার নাকি দ্রাবিড়, কী হবে? পল্লব এবং চোল যুগের স্থাপত্য কী নামে পরিচিত? পল্লব, চোল, নাগার নাকি দ্রাবিড়? আগে তো 12 করেছিলাম, বাট আপনি 13 বলেছিলেন, সে কী করে হয়? না, ওটা 12ই হবে। যদি কোনো কারণে 13 বলে থাকি তো সেটা ভুল বলেছিলাম। কনফিউশন থাকলে একটু দেখে নিও পরে, ঠিক আছে? একটু মিলিয়ে দেখে নিও। সবারই ঠিক আছে, অপশান ডি দ্রাবিড় হবে, দ্রাবিড় সংস্কৃতি। পরের প্রশ্ন, পরের প্রশ্ন আছে, মত্তবিলাস প্রহসন এর লেখক কে? মত্তবিলাস প্রহসনের লেখক কে? ফার্স্ট অপশান হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী, সেকেন্ড অপশান রুদ্রদমন, থার্ড অপশান মহেন্দ্র বর্মন, লাস্ট অপশান আছে ভাস। কী হবে? মত্তবিলাস প্রহসনের লেখক কে? গৌতমীপুত্র সাতকর্ণী, রুদ্রদমন, মহেন্দ্র বর্মন নাকি ভাস? কী হবে? অমিত বলছো বি রুদ্রদমন, বিউটি বলছো রুদ্রদমন। পূজা 100% কনফিডেন্ট নিয়ে বলছে অপশান সি মহেন্দ্র বর্মন। একদম অপশান সি মহেন্দ্র বর্মন। মত্তবিলাস প্রহসন হচ্ছে মহেন্দ্র বর্মন। মত্তবিলাস প্রহসনের লেখক হচ্ছেন মহেন্দ্র বর্মন। মহেন্দ্র বর্মন, ঠিক আছে? মহেন্দ্র বর্মনই হবে, যারা যারা বলছো সবারই ঠিক আছে। অনিরুদ্ধ মান্না, ঠিক আছে, মহেন্দ্র বর্মন। পরের প্রশ্ন আসছি, বলো খাজুরাহ মন্দির, খাজুরাহ মন্দির কিসের সঙ্গে সম্পর্কিত? মানে কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? খাজুরাহ মন্দির কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, হিন্দু ধর্ম নাকি হিন্দু ও জৈন ধর্ম? কী হবে? খাজুরাহ মন্দির কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? বলো, খাজুরাহ মন্দির কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? বৌদ্ধ, জৈন, হিন্দু নাকি হিন্দু এবং জৈন উভয়? কী হবে বলো? বৌদ্ধ, জৈন, হিন্দু নাকি হিন্দু এবং জৈন উভয়? অনিরুদ্ধ মান্না ঠিক বলছো, হিন্দু এবং জৈন উভয়। রফিকুল কিছু বলবে? আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসছি। এর উত্তর হবে ওটাই, হিন্দু এবং জৈন উভয়। খাজুরাহ মন্দিরে হিন্দু এবং জৈন উভয়েরই মন্দির রয়েছে, ঠিক আছে? তো দুটোই হবে, দুটো ধর্মের সঙ্গেই জড়িত হচ্ছে খাজুরাহ মন্দির, হিন্দু এবং জৈন উভয় হবে। আচ্ছা, পরের প্রশ্ন আসছি, বলো ব্রিটিশদের সঙ্গে যুদ্ধে টিপু সুলতান কত সালে মারা যান? টিপু সুলতান কত সালে মারা গিয়েছিলেন? বলো, তোমাদের WPSI এর প্রিলিমসে আসা প্রশ্ন এটা। টিপু সুলতান কবে মারা গিয়েছিলেন? একদম 1799। 1799। যারা যারা বলছো সবারই উত্তর সঠিক, 1799। এগুলো একদম অপশান দেখার দরকার নেই, এগুলোর অপশান দেখারই দরকার নাই, শুধু দেখবে আনসারটা কোথায় রয়েছে। একদম ঠিক, ইঙ্গ-মহিষের যুদ্ধ, চতুর্থ ইঙ্গ-মহিষের যুদ্ধ 1799। ঠিক আছে, পরে প্রশ্ন আসছি,
বলো অধীনতামূলক অধীনতামূলক মিত্রতা নীতির আওতায় প্রথম কোন ভারতীয় শাসক এসেছিলেন? প্রথম কোন ভারতীয় শাসক অধীনতামূলক মিত্রতা নীতির আওতায় এসেছিলেন? এরও অপশন দিচ্ছি না, বলো সবার কাছ থেকে সঠিক আনসারের। কিছু 99। বলো কোন ভারতীয় শাসক প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন বা তার অধীনে এসেছিলেন? একদম হায়দ্রাবাদের নিজাম। হায়দ্রাবাদের নিজাম, যারা যারা হায়দ্রাবাদের নিজাম বলছো সবাই ঠিক আছে, হায়দ্রাবাদের নিজাম। আচ্ছা চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন আছে রিং ফেন্স নীতি কার সঙ্গে জড়িত? বলো রিং ফেন্স নীতি কার সঙ্গে জড়িত? হেনরি লরেন্স, ডালহৌসি, নাকি ওয়ারেন হেস্টিংস, নাকি লর্ড ক্লাইভ? কি হবে? রিং ফেন্স নীতি কার সঙ্গে জড়িত? গোপাল অঙ্ক করছিলাম। আচ্ছা চলো এখন জিজ্ঞে করো, আবার পরে অঙ্ক করবে। বলো কি হবে? রিং ফেন্স নীতি কার সঙ্গে জড়িত? হেনরি লরেন্স, ডালহৌসি, ওয়ারেন হেস্টিংস, নাকি লর্ড ক্লাইভ? সরি, আসলে বিহার থেকে এসে একটু ঠান্ডা লেগে গেছে, সে নাম শুনেনি। আচ্ছা নতুন প্রশ্ন মনে হচ্ছে তাই না? আচ্ছা যাই হোক, লিখে রাখো, যদি নতুন প্রশ্ন মনে হয় তাহলে অবশ্যই কোশ্চেনটা লিখে রাখো, ঠিক আছে? এটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংসের সাথে জড়িত হচ্ছে রিং ফেন্স। ওয়ারেন হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস। গোপাল কি বলছে স্যার আপনার এক্সাম কেমন হলো? হ্যাঁ এক্সাম ভালো হয়েছে। আচ্ছা পরের প্রশ্ন আসছি। বলো ভাস্কো দা গামা কত সালে ভারতে এসেছিলেন এবং কোন বন্দরে ভারতে উঠেছিলেন? দূরেই বলো কত সালে কোন বন্দরে? ভাস্কো দা গামা কত সালে ভারতে এসেছিলেন, কোন বন্দরে উঠেছিলেন বা কোন বন্দরে পৌঁছেছিলেন? হুম 1498, একদম 1498 কালিকট বন্দরে। কালিকটটা কোথায় গো? কালিকটটা কোথায়, কোন রাজ্যে? পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন এবং তিনি কোথায় শহীদ হয়েছিলেন? সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন, তিনি কোথায় শহীদ হয়েছিলেন? বলো সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন, তিনি কোথায় শহীদ হয়েছিলেন? মঙ্গল পাণ্ডে। কোথায় শহীদ হয়েছিলেন? এই প্রশ্নটা একবার এসেছিল এইভাবে যে মঙ্গল পাণ্ডের ঘটনা কোথায় ঘটেছিল? ব্যারাকপুরে। একদম ব্যারাকপুরে, ব্যারাকপুর। পরের প্রশ্ন, বলো ফরাজি আন্দোলনের নেতা কে ছিলেন? ফরাজি আন্দোলনের নেতা কে ছিলেন? আগা মোহাম্মদ রাজা, দুদু মিয়া, শামসের গাজী, না ওয়াজির আলী? কি হবে? ফরাজি আন্দোলনের নেতা কে ছিলেন? আগের অ্যান্সার সবারই ঠিক আছে। প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে, ব্যারাকপুরে।
একদম, ফরাজি আন্দোলনের দুজন নেতা হচ্ছে হাজী শহীদুল্লাহ আর হচ্ছে দুদু মিয়া। একদম আমি ঠিক, হাজী শহীদুল্লাহ, দুদু মিয়া, ঠিক আছে। বলো, লন্ডনে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয় তখন ভারতের সম্রাট কে ছিলেন? লন্ডনে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয় তখন ভারতের সম্রাট কে ছিলেন? এর অপশন দিচ্ছি না, বলো। লন্ডনে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয় তখন ভারতের সম্রাট কে ছিলেন? প্রশ্নটা ভালো করে বুঝবে, নাহলে ভুল আনসার আসবে কিন্তু, বলে দিচ্ছি। বলেছি লন্ডনে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয় তখন ভারতের সম্রাট কে ছিলেন? হুম 1600। একদম, এতক্ষণ পর সঠিক আনসার এসছে অর্ণব, অমিত। অনেকে জাহাঙ্গীর বলছিলে, আরে ভারতে যখন এসেছিল তখন হচ্ছে জাহাঙ্গীর ছিলেন, যখন সেখানে স্থাপিত হয়েছিল তখন হচ্ছে আকবর ছিলেন। দুটো জিনিস গুলিয়ে ফেলো না। আর অপশানে কিন্তু দুটোই দেবে, আকবরও দেবে আর জাহাঙ্গীরও দেবে। যখন স্থাপিত হয় তখন আকবর, যখন ভারতে আসে তখন হচ্ছে জাহাঙ্গীর। ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্ন। বলো, ভারতের কোন সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি দিয়েছিলেন? বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন সম্রাটের কাছ থেকে দেওয়ানি লাভ করেছিলেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন সম্রাটের কাছ থেকে দেওয়ানি লাভ করেছিলেন? বিউটি কি বলছো? প্রশ্নটা আরেকবার বলবেন। আচ্ছা, আগের প্রশ্নটা বললাম কি, যে লন্ডনে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয় তখন ভারতের সম্রাট কে ছিলেন? তার উত্তর হবে কি? আকবর। আর যখন ভারতে আসে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন হবে কে? জাহাঙ্গীর। না, ফারুক সিয়ার নয়, ফারুক সিয়ার তো ফরমান জারি করেছিলেন। দ্বিতীয় শাহ আলম, একদম 1765 দ্বিতীয় শাহ আলম দেওয়ানি লাভ। কোন যুদ্ধের পরে, কোন যুদ্ধে জয়লাভের পরে দেওয়ানি লাভ করেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি? কোন যুদ্ধের পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল? একদম 1764 বক্সারের যুদ্ধ। আচ্ছা, 1765-তে একটা সন্ধি হয়েছিল, সেই সন্ধিটা কোথায় হয়েছিল, নাম কি? 1765 যে সন্ধির মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল সেই সন্ধির নাম কি? সরি, 1764-তে বক্সারের যুদ্ধে হেরে গেল দ্বিতীয় শাহ আলম, এইদিকের হচ্ছে মীর কাসিম, এইদিকের হচ্ছে সুজাউদ্দৌলা, তিনজন হেরে গেল। তারপরে যে সন্ধিটা হলো দ্বিতীয় শাহ আলমের সঙ্গে, এদের সঙ্গে, সেটা হচ্ছে এলাহাবাদের সন্ধি 1765। এই সন্ধির দ্বারাই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল। এলাহাবাদ, একদম এলাহাবাদ সন্ধি। পরের প্রশ্ন হচ্ছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময়ে বেরেলির নেতা কে ছিলেন? বলো, রায়বেরেলি, যেখান থেকে রাহুল গান্ধী এমপি হলেন, সেই রায়বেরেলির নেতা কে ছিলেন? খান বাহাদুর, নাকি কুনওয়ার সিং, নাকি মাউলি আহমেদ শাহ, নাকি ভার্জিস কাদির? ভার্জিস কাদের বলা হয়, ভার্জিস কাদের। কি হবে? সাতান্ন মহাবিদ্রোহের সময় বেরেলির নেতা কে ছিলেন? খান বাহাদুর, কুনওয়ার সিং, মাউলি আহমদ শাহ, না
ভার্জিস কাদের? খান বাহাদুর। যারা বলছো খান বাহাদুর সবারই ঠিক আছে, খান বাহাদুর যারা বলছো সবারই ঠিক আছে। একদম স্মৃতি ইরানিকে হারিয়ে, ঠিক। আর বলতো কুনওয়ার সিং, কুনওয়ার সিং কোথাকার নেতা ছিলেন? কুনওয়ার সিং কোথাকার নেতা ছিলেন? কুনওয়ার সিং কোথাকার নেতা ছিলেন? বিহারের নেতা ছিলেন, একদম। বিহারের নেতা ছিলেন কুনওয়ার সিং, একদম ঠিক আছে। পরের প্রশ্ন, বলো পাগলপন্থী বিদ্রোহ বা পাগলাপন্থী বিদ্রোহ যাই বলো না কেন, সেটা কোন উপজাতি গোষ্ঠীর মধ্যে দেখা দিয়েছিল? পাগলপন্থী বিদ্রোহ বা পাগলাপন্থী বিদ্রোহ কোন উপজাতি গোষ্ঠীর মধ্যে দেখা দিয়েছিল? ভিল, গোন্ড, কোল নাকি গারো? কী হবে? পাগলপন্থী বিদ্রোহ কোন উপজাতি গোষ্ঠীদের মধ্যে হয়েছিল? কোল, ভিল, গারো নাকি গোল? কি হবে? আচ্ছা, এটা কি ধরনের বিদ্রোহ ছিল বলো তো? এটা কি ধরনের বিদ্রোহ ছিল? পাগলপন্থী বিদ্রোহটা কি ধরনের বিদ্রোহ ছিল? সেই সঙ্গে বলো কোথায় হয়েছিল এটা? সবাই বলছো কোল, ভিল আর ভিল, গারো। উপজাতি তো অবশ্যই, উপজাতি তো অবশ্যই, উপজাতি তো বললাম না। কী ধরনের বলতে, এটা কি কোনো সশস্ত্র সংগ্রাম ছিল? এটা কি মানে কী বিষয়কে কেন্দ্র করে এই বিদ্রোহটা হয়েছিল? এটা ছিল মূলত একটা কৃষক বিদ্রোহ, ঠিক আছে, যেটা হয়েছিল কোথায়? ব্রহ্মপুত্র নদী উপত্যকায়, ঠিক আছে, ব্রহ্মপুত্র নদী উপত্যকায়। এবারে ব্রহ্মপুত্র নদী উপত্যকা যেহেতু বলছি, সেহেতু তোমরা এবারে বুঝতে পারবে যে কোন উপজাতি তাহলে এই বিদ্রোহটা করেছিল। এর উত্তর হবে কি? গারো। যারা যারা গারো আনসার করেছো সবারই ঠিক আছে। গারো আনসার যারা যারা করেছো সবারই ঠিক আছে। ভিড় হবে নি, ওরান হবে নি, গারো হবে, ঠিক আছে, গারো হবে। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে কোন উপত্যকায় এই বিদ্রোহটা হয়েছিল, কোন নদী উপত্যকায়? সেটা হবে কি? ব্রহ্মপুত্র নদী উপত্যকায় এই গারো বিদ্রোহটা হয়েছিল। মূলত এটা ছিল একটা কৃষক বিদ্রোহ। ক্লিয়ার? আচ্ছা, পরে প্রশ্ন আসছি। বলো কে প্রথম কালিদাসের বিখ্যাত নাটক শকুন্তলা, বা যেটাকে সংস্কৃতে বলা হয় কি শকুন্তলম, ঠিক আছে, বা আবারও যদি বড় করে বলা হয় অভিজ্ঞান শকুন্তলম, এই নাটকটিকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন? অপশান দিচ্ছি। চার্লস উইলকিন্স, সেকেন্ড অপশান আছে হেনরি কোলব্রুক, থার্ড অপশান আছে স্যার উইলিয়াম জোন্স, আর লাস্ট অপশান আছে কোনোটিই নয়। কী হবে? কী হবে? আসলে এই গরমে দুদিন জার্নি করে বিহারে যে গরম, বাপরে বাপ, পাটনাতে এত গরম, এই গরমের মধ্যে ট্রেনে এত ভিড়ে জার্নি করে শরীর টরীর একদম খারাপ, জোর ঠান্ডা লেগেছে, কাশিটা কাটছেই না। উইলিয়াম জোন্স না, উইলকিন্স হবে না, উইলিয়াম জোন্স হবে, উইলিয়াম জোন্স। অপশান ডি, উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন,
বলো বন্দে মাতরমের স্রষ্টাকে, বন্দে মাতরমের স্রষ্টাকে? রবীন্দ্রনাথ ঠাকুর, সরোজিনী নাইডু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নাকি এদের কেউ নন? একই সঙ্গে বলো এই বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়েছিল জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? কত সালে, কোন অধিবেশনে? বন্দে মাতরম গানটি প্রথম জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গাওয়া হয়েছিল? একদম অমিত, ঠিক, 1896। 1896, 1896। সবাই ঠিক আছে, 1896 কলকাতা অধিবেশন। অর্ণব ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে ভারতের শিক্ষানীতিতে ফিল্ট্রেশন থিওরি যার বাংলা হচ্ছে চুঁয়ে পড়া নীতি কে প্রবর্তন করেছিলেন, বা চুঁয়ে পড়া নীতির জনক কে ছিলেন? ভারতীয় শিক্ষা ব্যবস্থার ফিল্ট্রেশন থিওরি বা চুঁয়ে পড়া নীতির জনক কাকে বলা হয়? চার্লস উড, নাকি ম্যাকলে, নাকি জেস মিল, নাকি কর্নওয়ালিস? একদম ঠিক অমিত। ম্যাকলে মিনিট কবে এসেছিল? কত সালে ম্যাকলে মিনিট? ম্যাকলে, সবারই ঠিক আছে, ম্যাকলে। হুম 1835। নেক্সট প্রশ্ন হচ্ছে বলো স্যাডলার কমিশন কবে গঠিত হয়? স্যাডলার কমিশন কবে গঠন হয়? সাল বলো, সাল। অর্ণব 1902 কিভাবে গো? স্যাডলার কমিশন 1902 কিভাবে হবে? 2 নয় 1917। এত বড় ভুল কি করে হয়? সতেরো 1917। 1904 হচ্ছে তোমার, 1904 হচ্ছে আমাদের কি বলবো, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, ইউনিভার্সিটি অ্যাক্ট এসেছিল 1904। স্যাডলার কমিশন হচ্ছে 1917। তারপর হচ্ছে তোমার ওই চুঁয়ে পড়া নীতি বা ফিল্ট্রেশন থিওরি, সেটা হচ্ছে 1935। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন বলো ভারতের স্থানীয় সময় কোন শহরের সময় অনুযায়ী করা হয়? ভারতের স্থানীয় সময় কোন শহরের সময় অনুযায়ী করা হয়? এলাহাবাদ, লখনৌ, মিরাট, নাকি মুজফ্ফরনগর? আচ্ছা, অনেক সময় দেখবে এলাহাবাদটা বাদ দিয়ে অপশানে দিয়ে দিই নৈনি। ঠিক আছে। গুড ইভিনিং অতনু, আনসার করো। অনেক সময় অপশানে এলাহাবাদটা বাদ দিয়ে নৈনি দিয়ে দেয়। ঠিক আছে। তো একদম পার্টিকুলার যে এরিয়াটা সেটা হচ্ছে এলাহাবাদ, এবং সেইখানেই নৈনি বলে একটা জায়গা রয়েছে, সেই নৈনি দুটোকেই ধরা হয়। তো ঠিক আছে, সবাই ঠিক আছে, সবাই এলাহাবাদ বলছে, সবাই ঠিক আছে।
পরের প্রশ্ন আছে শ্রীহরিকোটা দ্বীপ কোথায় অবস্থিত? শ্রীহরিকোটা দ্বীপ কোথায় অবস্থিত? চিল্কা হ্রদের কাছে, মহানদীর উৎসের কাছে, পুলিকট হ্রদের কাছে, নাকি গোদাবরী নদীর উৎসের কাছে? বলো। কি হবে? শ্রীহরিকোটা দ্বীপ কোথায় অবস্থিত? চিল্কা হ্রদের কাছে, মহানদীর উৎসের কাছে, পুলিকট হ্রদের কাছে, নাকি গোদাবরী নদীর উৎসের কাছে? দুটো অপশান তো এমনিতেই হবে নি, এক হচ্ছে মহানদীর উৎস আর দুই হচ্ছে গোদাবরীর উৎস। এই দুটোকে বাদ দিয়ে দাও, থাকছে কি চিল্কা হ্রদ আর পুলিকট হ্রদ। এবারে বলো কোনটা হবে? চিল্কা কি করে বলছো? চিল্কা কোথায় রয়েছে? চিল্কা কোথায় রয়েছে সেটা বলো আগে। কি হলো? চিল্কা কোথায় রয়েছে? উড়িষ্যাতে রয়েছে। তাহলে চিল্কা বলছো কেন? আর আমরা প্রশ্ন কি আছে? শ্রীহরিকোটা। শ্রীহরিকোটা কোথায়? অন্ধ্রপ্রদেশ। তাহলে অন্ধ্রপ্রদেশে কোন লেকটা রয়েছে? পুলিকট। উত্তর কী হবে? পুলিকট হবে। ঠিক আছে, পুলিকট হবে। পুলিকট লেকের কাছে হচ্ছে শ্রীহরিকোটা। পরের প্রশ্ন বলো, অলকানন্দা এবং ভাগীরথীর যে মিলনস্থল সেটি কী নামে পরিচিত? অলকানন্দা এবং ভাগীরথীর মিলনস্থল কী নামে পরিচিত? বলো। বিষ্ণুপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ না দেবপ্রয়াগ? কী হবে? অলকানন্দা ভাগীরথীর মিলনস্থল কী নামে পরিচিত? অনেকবার এক্সামে এসছে। একদম দেবপ্রয়াগ। বলো, চম্বল, বেতোয়া, কেম এই তিনটি নদী কোন নদীর উপনদী? চম্বল, বেতোয়া, কেম এগুলি কোন নদীর উপনদী? চম্বল, বেতোয়া, কেম কোন নদীর উপনদী? যমুনা নদীর উপনদী হচ্ছে চম্বল, বেতোয়া, কেম। আচ্ছা বলো তো, তাওয়া। তাওয়া কোন নদীর উপনদী? তাওয়া কোন নদীর উপনদী? নর্মদা, তাপ্তি নাকি মহানদী নাকি গোদাবরী? বলো, তাওয়া কোন নদীর উপনদী? তাওয়া নর্মদা, তাপ্তি, মহানদী নাকি গোদাবরী? তাওয়া কোন নদীর উপনদী? তাওয়া কোন নদীর উপনদী? তাওয়া থেকে তাপ্তি নাকি? না তাপ্তি থেকে তাওয়া? না তাপ্তি হবে না, এটা নর্মদা হবে। নর্মদা, নর্মদা। বলো, সমুদ্রের কোন স্রোত এল নিনোয় রূপান্তরিত হয়? অর্থাৎ কোন স্রোতটা এল নিনোতে পরিণত হয় বা কোন স্রোতকে এল নিনো বলা হয়? কী হবে? ফ্লোরিডা স্রোত নাকি কুরোশিও স্রোত নাকি ক্যালিফোর্নিয়া স্রোত নাকি হাম্বোল্ট স্রোত? কোন স্রোতটি এল নিনোতে রূপান্তরিত হয়? কোন স্রোতটি এল নিনোতে রূপান্তরিত হয়? না ক্যালিফোর্নিয়া নয়, এটার উত্তর হয়ে যাবে হাম্বোল্ট। হাম্বোল্ট স্রোত, হাম্বোল্ট কারেন্ট। ঠিক আছে, এটা হাম্বোল্ট স্রোত। প্রশান্ত মহাসাগরী হবে, সেটা ক্যালিফোর্নিয়া নয়, সেটা হচ্ছে হাম্বোল্ট। ঠিক আছে, ক্যালিফোর্নিয়া যারা করছো সবারই ভুল হচ্ছে, ওটা হাম্বোল্ট হবে।
পরের প্রশ্ন, ভারতের কোন নদী শোনা যায়নি? এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? একটু জানাও, হঠাৎ করে কি হয়ে গেল? এখন শোনা যাচ্ছে? ওকে চলো, এখন শোনা যাচ্ছে? ঠিক আছে চলো। আচ্ছা, প্রশ্ন কি বলছিলাম যে ভারতের কোন নদীটি ভূমিভাগের উত্থানের পর সৃষ্টি হয়েছে? বলো, অপশন দিচ্ছি, অলকানন্দা, কোসি, গোদাবরী, চম্বল। কোন নদীটি ভূমিভাগ উত্থানের পর সৃষ্টি হয়েছে? অলকানন্দা, কোসি, গোদাবরী, চম্বল। এগুলোর মধ্যে বলো। চম্বলই হবে, চম্বল হবে, চম্বল। চম্বল হবে। পরের প্রশ্ন আসছে, বলো চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? আর অপশানগুলো শোনো, কর্ণাটক উপকূল, করমণ্ডল উপকূল, কোঙ্কণ উপকূল, না উত্তর সরকার উপকূল? চিল্কা হ্রদটি কোন উপকূলে অবস্থিত? বলো, কর্ণাটক, কোঙ্কণ, করমণ্ডল নাকি উত্তর সরকার? কি হবে? উত্তর সরকার উপকূল। উত্তর সরকার উপকূল, কারণ উড়িষ্যা উপকূল রয়েছে, উড়িষ্যা উপকূলকে কী বলা হয়? উত্তর সরকার উপকূল বলা হয়। নিচের দিকে যদি আমরা যাই তামিলনাড়ু উপকূল, সেই তামিলনাড়ু উপকূলকে কী বলা হয়? করমণ্ডল উপকূল বলা হয়। এদিকে পশ্চিমে যদি যাই তাহলে পশ্চিমে হচ্ছে কেরল উপকূল, যাকে বলা হয় মালাবার উপকূল, মহারাষ্ট্র উপকূল, যাকে বলা হয় কোঙ্কণ উপকূল। ওপর যদি গুজরাট চলে যাই তাহলে গুজরাট হচ্ছে কাথিয়াবাড় উপকূল। ঠিক আছে, উপকূলগুলো এইভাবে মাথায় রাখবে। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে কাবেরী নদীর উৎস কোথায়? বলো, কাবেরী নদীর উৎস কোথায়? কাবেরী নদীর উৎস কোথায়? অপশান দিচ্ছি, সহ্যাদ্রি, সেকেন্ড অপশান আছে ব্রহ্মগিরি পর্বত, থার্ড অপশান আছে গোয়ালিয়র পর্বত, আর লাস্ট অপশান আছে কোনোটিই নয়। বলো, কাবেরী নদীর উৎস কোথায়? কাবেরী নদীর উৎস কোথায়? কি হবে? ব্রহ্মগিরি। আচ্ছা বলতো, কৃষ্ণা নদীর উৎস কোথায়? কৃষ্ণা নদীর উৎস কোথায়? কৃষ্ণা নদীর উৎস কোথায়? বলো। ব্রহ্মগিরি পর্বত হবে, একদম সবারই ঠিক আছে, ব্রহ্মগিরি হবে। কৃষ্ণা নদী বলো। সবারই মোটামুটি মনে আছে, মহাবালেশ্বর। ঠিক আছে, পরের প্রশ্ন আসছি। পশ্চিমঘাট তো অবশ্যই, পশ্চিমঘাটের যে জায়গা সেটা হচ্ছে মহাবালেশ্বর।
পরের প্রশ্ন আছে আন্তর্জাতিক রেড ক্রস সংস্থার সদর দপ্তর কোথায়? জিকে প্রশ্ন, বলো আন্তর্জাতিক রেড ক্রস সংস্থার সদর দপ্তর কোথায়? জেনেভা, প্যারিস, রোম নাকি স্টকহোম? কী হবে? আন্তর্জাতিক রেড ক্রস সংস্থার সদর দপ্তর কোথায়? জেনেভা, প্যারিস, রোম নাকি স্টকহোম? কী হবে? যারা লাইভে রয়েছে সবাইকে বলবো ক্লাস ভালো লাগলে অবশ্যই সেশনটা লাইক করবে এবং সঙ্গে একটু শেয়ার করে দিও। জেনেভা 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 যারা আনসার করছো সবারই ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে কি জেনেভা। পরের প্রশ্ন, বলো ভারতীয় সংসদে তথ্যের অধিকার আইন কত সালে পাস হয়? ভারতীয় সংসদে তথ্যের অধিকার আইন, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, আরটিআই, সেই তথ্যের অধিকার আইন কবে পাস হয়? 2000 নাকি 2001 নাকি 2005 নাকি 2006? আরটিআই, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট বা তথ্যের অধিকার আইন। গোপাল, পূজা, সৌরভ, বিউটি, কণিকা, জহর সবাই বলছে 2005, একদম সঠিক উত্তর হয়ে যাবে কি 2005, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। আচ্ছা, আমরা ইউজ করি যে কিউআর কোড, ঠিক আছে, কিউআর কোড কাকে বলে, মানে এর ফুল ফর্মটা কি? কিউআর কোড কাকে বলবো আমরা? অপশান দিচ্ছি। ফার্স্ট অপশান আছে কি কুইক হিল কোড, সেকেন্ড অপশান আছে কি অটোমেটেড রেসপন্স কোড, থার্ড অপশান আছে কি কুইক রেসপন্স কোড, আর লাস্ট অপশান আছে কুইক রিট্রিভস কোড। কোনটা হবে বলো? স্পেলিংটা রিট্রাইভ হবে, অ্যাকচুয়ালি রিট্রিভ দিচ্ছে কেন? কুইক রিট্রাইভ কোড, বলো কোনটা হবে? আরেকবার দিচ্ছি, অপশানগুলো বলে দিচ্ছি। কুইক হিল কোড, সেকেন্ড আছে অটোমেটেড রেসপন্স কোড, থার্ড আছে কুইক রেসপন্স কোড, আর ফোর্থ আছে কুইক রিট্রাইভ কোড। বলো সঠিক উত্তর কী হবে? কিউআর কোড আমরা স্ক্যান করি কিউআর কোডে, সেটা কী হবে বলা উচিত সবারই। কিউআর কোডটা আমরা কেন ইউজ করি বলো? বেশিরভাগ ইউজ করি কি কাউকে টাকা পেড করার জন্য, তাই না? টাকা পে করার জন্য ইউজ করি। তো সেটা কি কুইক রেসপন্স পাওয়ার জন্য, খুব তাড়াতাড়ি যাতে হয়ে যায়। তাহলে নাম্বার ডায়াল করবে, সেখান থেকে যাবে, আবার দেখবে সঠিকভাবে সঠিক নামটা এসছে কি না। তো এটা হয়ে যাবে কি কুইক রেসপন্স কোড, ঠিক আছে, কুইক রেসপন্স কোড। পরের প্রশ্ন, বলো ভারতে কোন ধরনের বেকারত্ব সবথেকে বেশি পরিমাণে দেখা যায়? কোন ধরনের বেকারত্ব সবথেকে বেশি পরিমাণে দেখা যায়? বলো কাঠামোগত বেকারত্ব, মরশুমগত বেকারত্ব, ছদ্ম বেকারত্ব নাকি সবগুলোই? ভারতে কোন ধরনের বেকারত্বটা দেখা যায়? পূজা বলছে অপশন সি, ছদ্ম বেকারত্ব, ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। বাকিরা বলো। দেখো যদি প্রশ্নটা এরকম হয় যে সব থেকে বেশি কোন বেকারত্ব দেখা যায়, তাহলে উত্তর হয়ে যাবে কি ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট বা ছদ্ম বেকারত্ব। আর যদি প্রশ্নটা এমন হয় যে ভারতে কোন ধরনের বেকারত্ব দেখা যায়, তাহলে কিন্তু সবগুলোই হয়ে যাবে। বুঝতে পারলাম ব্যাপারটা? যদি প্রশ্নটা এরকম বলে যে কোনটা সব থেকে বেশি দেখা যায়, সেটা হবে ছদ্ম বেকারত্ব। আর যদি বলা হয় কোন বেকারত্ব দেখা যায়, তখন সবগুলোই হবে, ছদ্ম বেকারত্বও হবে,
পরিকাঠামোগত বেকারত্ব হবে আর মরশুমগত বেকারত্ব হবে। ক্লিয়ার? আচ্ছা, পরে প্রশ্ন আসছি। পরের প্রশ্ন হচ্ছে যে 1969 সালে মোট কতগুলি ব্যাংকে জাতীয়করণ হয়েছিল? 1969 সালে মোট কতগুলি ব্যাংকে জাতীয়করণ হয়েছিল বলো। এর অপশন দিচ্ছি না, এটা অনেকবার আলোচনা করেছি। 1969 সালে কতগুলি ব্যাংকে জাতীয়করণ হয়? ব্যাংকের দুবার জাতীয়করণ হয়েছে, একটা 1969, একটা 1980। কোনটাই কত ছিল বলো? একদম 1969 হচ্ছে 14টি, আর পরবর্তীকালে 1980-তে কতগুলি? 1980-তে কতগুলি? 1980-তে 6টি। একদম ঠিক আছে, 1980-তে 6টি। বলো, ইম্পেরিয়াল ব্যাংকে জাতীয়করণ হয় কবে? ইম্পেরিয়াল ব্যাংকে জাতীয়করণ হয় কবে? 1949, 1955, 1959 নাকি 1969? ইম্পেরিয়াল ব্যাংকে জাতীয়করণ হয় কবে? কি হবে? ইম্পেরিয়াল ব্যাংকে জাতীয়করণ হয় কবে? ইম্পেরিয়াল ব্যাংক নতুন নাম কি হয়? ইম্পেরিয়াল ব্যাংকের নতুন নাম কি হয়? 1955 যারা বলছো শহরে, ঠিক আছে না, 1949 নয়, 1949 জাতীয়করণ হয়েছিল কার? আরবিআই এর জাতীয়করণ হয় 1949-এ, ঠিক আছে। আর ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া সেইখান থেকে নতুন নাম হয়েছিল কি? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেটা হচ্ছে 1955-তে। বলো, 4টা দেশের নাম বলছি: বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান, মায়ানমার। এই 4টা দেশের মধ্যে কোন দেশটি সার্কের অন্তর্ভুক্ত নয়? বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান, মায়ানমার, এই 4টা দেশের মধ্যে কোন দেশটি সার্কের অন্তর্ভুক্ত নয়? কি হবে? সেই সঙ্গে বলো, সার্কের প্রতিষ্ঠা কবে হয়েছিল আর সার্কের সদর দপ্তর কোথায়? সার্কের প্রতিষ্ঠা সাল কত, সদর দপ্তর কোথায়? একই সঙ্গে বলো, সার্কের সঙ্গে যুক্ত হওয়া একদম শেষ দেশ কোনটি, শেষ কান্ট্রি কোনটা, লেটেস্ট কান্ট্রি? যেটা নয় সেটা হচ্ছে মায়ানমার। মোট সদস্য সংখ্যা কত? মোট সদস্য সংখ্যা হচ্ছে 8টি। একদম, সার্ক গঠিত হয় 1985 সালে। সদর দপ্তর হচ্ছে নেপালের কাঠমান্ডুতে, ঠিক আছে। আর সার্কের প্রথম অধিবেশন হয়েছিল কোথায়? বাংলাদেশের ঢাকাতে। আর শেষ যে দেশ সেটা হচ্ছে আফগানিস্তান। ক্লিয়ার? সার্ক থেকে এই প্রশ্নগুলোই আছে। কত সালে গঠিত হয়েছে, তার সদর দপ্তর কোথায়, কোথায় গঠিত হয়েছিল, আর শেষ দেশ কোনটি বা কোন দেশগুলি এর আন্ডারে নেই, ঠিক আছে। পরের প্রশ্ন,
বলো IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর কোথায়? IMF এর সদর দপ্তর কোথায়? IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদর দপ্তর কোথায়? কি হবে? সব জেনেভা নাকি? সদর দপ্তর পড়লেই আগে মনে পড়ে জেনেভা, আর একটা হচ্ছে ভিয়েনা, তাই না? ওয়াশিংটন ডিসি। মাথায় রাখবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, একই সঙ্গে ওয়ার্ল্ড ব্যাংক, সবই কিন্তু ওয়াশিংটন ডিসি। আরে পয়সা পয়সা সব থেকে বেশি কার রয়েছে? আমেরিকা। তো আমেরিকা নিজেই রাখবে না নিজের কাছে, মনিটারি ফান্ডও রাখবে আর ওয়ার্ল্ড ব্যাংকও রাখবে। এই হিসাবেই মাথায় রাখবে যে ওয়ার্ল্ড ব্যাংক প্লাস মনিটারি ফান্ড দুটোই হচ্ছে আমেরিকার। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট বা বিশ্ব উন্নয়ন রিপোর্ট, ঠিক আছে, এটা কোন সংস্থা দ্বারা প্রেস করা হয়? বলো কোন সংস্থা দ্বারা প্রকাশ করা হয়, পাবলিশ করা হয়? বলো বিশ্ব ব্যাংক নাকি WTO নাকি IMF নাকি IBRD, কোনটি হবে? ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থা দ্বারা পাবলিশ করা হয়? ওয়ার্ল্ড ব্যাংক, IMF, WTO নাকি IBRD? বলো কি হবে? কি হবে? ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট। অপশন ডি IBRD। নতুন শুনছো মনে হচ্ছে নাকি? মানে ওটা একটু আনকমন লাগছে এগুলো থেকে। আরে বাকিরা বলো। পূজা বলছে WTO। WTO হয় না, WTO হয়, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, 1995-এর। সুসায়ন ঘোষ, ওয়ার্ল্ড ব্যাংক। একদম সঠিক উত্তর, ওয়ার্ল্ড ব্যাংক হবে, বিশ্ব ব্যাংক। ঠিক আছে, বিশ্ব উন্নয়ন প্রতিবেদন বলো বা বিশ্ব উন্নয়ন রিপোর্ট, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক পাবলিশ করে থাকে। ক্লিয়ার? আরে ওয়ার্ল্ড ব্যাংকই তো বিভিন্ন যে রিপোর্টগুলো দেয়, যে কোন দেশের বাড়ছে কমছে জিডিপির যে রিপোর্টগুলো দেয়, তো সেই রিপোর্টটার মধ্যেই পড়ছে এটা, বিশ্ব উন্নয়ন রিপোর্ট। আচ্ছা বলতো, এই আরেকটা যে অপশান দিলাম কিসের জন্য হয়? IBRD। এই IBRD এর ফুল ফর্মটা কি? IBRD এর ফুল ফর্মটা কি? দীপ মজুমদার, হ্যালো দাদা, আমি শিলিগুড়ি থেকে দেখছি। ভালো কথা। শিলিগুড়ি থেকে অনেকে রয়েছে, উত্তরবঙ্গ থেকে অনেকে রয়েছে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, অনেকে রয়েছে। IBRD এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, না রুরাল ডেভেলপমেন্ট নয়, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, না 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 এটা নয়। না 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 আরে এটা নয়। ইনভেস্টিগেশন ব্যুরো রিসার্চ, এটা কী ধরনের? ইনভেস্টিগেশন ব্যুরো রিসার্চ ডিপার্টমেন্ট না, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামও বলা হয়, বা প্রোগ্রাম
না বললেও চলবে, অসুবিধা নেই। আচ্ছা, আজ প্রায় 10 দিন পর, পাক্কা 10 দিন পর লাইভে এলাম। বলো সবার ক্লাস কেমন লাগলো, কোশ্চেনের রিভিশন কেমন হলো। আজকে নতুন প্রশ্ন তেমন নিয়ে আসেনি, বেশিরভাগ প্রশ্নই পুরনো প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলো এর আগে অনেকবার আলোচনা করেছি। কারণ অনেক দিন পর লাইভ ক্লাসে এলাম, যার কারণেই পুরনো প্রশ্নগুলো নিয়ে এলাম। এরপর আর কয়েকটা দিন এই পুরনো প্রশ্নগুলো রিভিশন করব, তারপর আবার করে নতুন প্রশ্ন নিয়ে আসবো। তো তোমরা বলো যারা এই মুহূর্তে লাইভে রয়েছো, সবাই বলো যে ক্লাস তোমাদের কেমন লাগলো অনেক দিন পর। টাইপ করতে করতে টাইম শেষ হয়ে গেল, টাইপ করতে করতে টাইম শেষ হয়ে গেল। যাই হোক, বুঝতে পারো যে 1 ঘন্টা টাইম পেরিয়ে গেছে অনেকক্ষণে। দীপ মজুমদার কি বলছো? আমি প্রাইভেট জব করি, সাথে প্রিপারেশন করি। অবশ্যই ভালো জিনিস, অবশ্যই করতে হবে, সেটাই করা উচিত বেশিরভাগ জনকেই। এখন প্রাইভেট কিছু জব করো, সেই সঙ্গে প্রিপারেশন করো। চাকরির হাল খুব খারাপ, বিশেষ করে আমাদের রাজ্যে বর্তমানে চাকরির অবস্থা খুব খারাপ। সোজা সোজা কোশ্চেনগুলোই ভুল করলাম, সোজা প্রশ্নই ভুল হয়। বারবার আমি বলি সোজা প্রশ্নই বেশি ভুল হয়, কঠিন প্রশ্ন মনে থাকে, সোজা প্রশ্ন বেশি ভুল হয়। গভর্নমেন্ট জব পাওয়া কি পসিবল? অবশ্যই পসিবল, অবশ্যই পসিবল। স্যার একটা করে রিজনিং ক্লাস চ্যাপ্টার করালে কেমন হয়? ক্লাসটা কন্টিনিউ রাখুন, না হলে সব গুলিয়ে ফেলছি। কন্টিনিউ হবে। মোবাইল রিপেয়ারিং করি, সেটা তো আরও ভালো কাজ। মোবাইল রিপেয়ারিং করি, তার ইনকামের কোনো শেষ থাকবে না। ঠিক আছে, মোবাইল খারাপ হবে কি হবে না, দিয়ে চলে যাবে, তুমি একটু খোলাখুশি করবে, দেখবে ঠিক হয়ে গেছে, ব্যাস ছেড়ে দিবে। খারাপ মাইন্ডে নেবে না। না, বলছি যে কাজটা ভালো, ঠিক আছে। কারণ তাদের কিন্তু তোমার মানে বসে থাকবে না, তুমি খালি বসে থাকবে না। মোবাইল মানুষের আসবেই, প্রত্যেকটা বাড়িতে এখন হিসাব করে দেখবে, প্রত্যেকটা বাড়িতে 3টা থেকে 4টা স্মার্টফোন রয়েছে। তার সেই খারাপ হবেই। পয়সা হি পয়সা হোগা, একদম। অ্যান্টিফির জন্য কীভাবে পড়বো? আচ্ছা হ্যাঁ, আগে এটা বলে দিই যে কালকে তোমাদের সকালবেলা, কালকে বৃহস্পতিবার আছে, কালকে সকালবেলা তোমাদের একটা ক্লাস নেব, সেটা হচ্ছে রিজনিংয়ের ক্লাস নেব। হ্যাঁ, পার্টিকুলার একজন কমেন্ট করলো যে পার্টিকুলার টপিক নিলে ভালো হয়। তো তোমরা বলো রিজনিংয়ের কোন টপিকটা নিলে ভালো হয়। আমি একটা সিলেক্ট করে রেখেছি যে যদি ভেন ডায়াগ্রামের ক্লাস একটা নেওয়া হয়, যে সামনের যে কোনো যে পরীক্ষাগুলো রয়েছে, প্রত্যেকটা পরীক্ষায় তো রিজনিং রয়েছে, আর সেখানে ভেন ডায়াগ্রাম কিন্তু আসবেই আসবে। তাই কালকের ক্লাসটা সকালে একটা ক্লাস নেব ভেন ডায়াগ্রাম থেকে। বিউটি ভেন ডায়াগ্রাম কোথায় বললাম আমি? স্টেটমেন্ট কনক্লুশন, আচ্ছা সেটা করানো হবে। স্টেটমেন্ট কনক্লুশনের কয়েকটা ক্লাস আগে দেওয়া আছে, ভিডিওসে গিয়ে দেখে নেবে, বা ইউটিউব চ্যানেল যে রয়েছে সেই ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট বা ভিডিওসে গিয়ে পেয়ে যাবে, বা সার্চ করলে পেয়ে যাবে। আচ্ছা, কখন ক্লাস নেব? কাল সকাল 9:30, সকাল 9:30 থেকে নেব, সকাল 9:30 থেকে লাইভ ক্লাস নেব। কালকে সকাল 9:30 থেকে লাইভ ক্লাস নেব, যেখানে শুধুমাত্র ভেন ডায়াগ্রাম করানো হবে, শুধুমাত্র ভেন ডায়াগ্রাম। সকাল 9:30টায় সবাই আসবে, লাইভে আসবে, আর সেই সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপও জানিয়ে দেবো। আর যারা এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারোনি, বা আর নতুন যারা রয়েছে তাদেরকে বলছি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও,
সেখানে সব ইনফরমেশন পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলে দিচ্ছি, কেউ একজন টাইপ করে দাও, কমেন্ট বক্সে থাকুক। 7001304726, 7001304726। ক্লিয়ার? দেখো, এই যে রিজনিংয়ের যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো কিন্তু শুধুমাত্র যে ডাব্লিউপি বা কেপির জন্যই নয়, সামনের যে এনটিপিসি আসছে, গ্রুপ ডি আসছে রেলওয়ের, সেগুলোর জন্য কিন্তু কাজে লাগবে। সেম সিলেবাস, ঠিক আছে? আর কালকে যেগুলো করাবো বেশিরভাগ প্রশ্নই রেলওয়ের প্রিভিয়াস ইয়ার থেকেই নিয়ে আসবো আমি। বেশিরভাগ প্রশ্ন রেলওয়ে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার থেকেই নিয়ে আসবো। বলো, আর কারো কিছু বলার বা জানার থাকলে বলো, নাহলে ক্লাসটা শেষ করবো। অনেকক্ষণ ধরে বকলাম, দেখতেই পাচ্ছ গলার অবস্থা একটু খারাপ রয়েছে, কাশি আসছে। না না, এটা ভুল কথা। হবে হবে হবে, গভর্নমেন্ট জব হবে না, এটা ভুল কথা। সময় দাও, একটু সময় লাগবে। আমাদের স্টেটের অবস্থা খুব খারাপ, তো সেই জন্য একটু সময় দাও, হবে। জব, প্রাইভেট জব করছো করো, ছাড়ার কোনো দরকার নেই, ঠিক আছে? তার পাশাপাশি যেটুকু সময় পাচ্ছ সেইটুকু সময়টাই কাজে লাগাও, তাতেই হবে। স্যার কোথায় গিয়েছিলেন? বিহারে গিয়েছিলাম, পাটনা, বিহার। বাপরে বাপ, কি জনসংখ্যা! এজ এ অ্যাকাউন্টেন্ট, বাহ, অ্যাকাউন্টেন্ট মানে ভালো জব তো, তাহলে তোমার হাতে সময়ও থাকবে। অনেকদিন ক্লাস বন্ধ ছিল। হেভি গরম, আর বলোনি সে কথা। এই ঠান্ডা গরম, তারপর ট্রেনে যাতায়াত, যে ভিড় ট্রেনে, এই জন্য শরীরটাও হালকা খারাপ হয়েছিল, জ্বর টর হয়েছিল হালকা, ঠান্ডা লাগাটা এখনও ছাড়েনি, কাশিটা এখনও রয়েছে। সেই জন্য তোমাদের আমি পরশুদিন থেকে ক্লাস নিতাম, কিন্তু শরীরটা খারাপের জন্য নিতে পারিনি, আজ থেকে নিচ্ছি। তো এরপরে কন্টিনিউ ক্লাস চলবে, ঠিক আছে? কিছু ক্লাস ফেসবুক লাইভে হবে, কিছু ক্লাস ইউটিউব লাইভে হবে, সেটা বলে দেবো যে কোন ক্লাসটা কোথায় নেব, ঠিক আছে? এনটিপিসির জন্য পড়ছো, ভালো কথা। এনটিপিসির জন্য পড়ো, এনটিপিসির ভালো ভ্যাকেন্সি আসছে, প্রায় 45 থেকে 50,000 ভ্যাকেন্সি আসছে এনটিপিসি, ঠিক আছে? রেল যেভাবে ধাক্কা খাচ্ছে, এনটিপিসির ভ্যাকেন্সি না বাড়িয়ে থাকতে পারবে না। এনটিপিসির ভ্যাকেন্সি রাখতে পারো 40,000 প্লাস ভ্যাকেন্সি আসবে। চলো, ঠিক আছে, কথা হবে নেক্সট ক্লাসে। কালকের ক্লাসে সবাই আসো। কালকের ক্লাসে ভেন ডায়াগ্রাম নিয়ে আসছি, বা রিজনিংয়ের ক্লাস নিয়ে আসছি, যেগুলো এনটিপিসি, বিশেষ করে রেলওয়ের এনটিপিসি বা গ্রুপ ডি থেকে আসা যে প্রশ্ন, সেই প্রশ্ন নিয়ে আসছি কালকে। সবাই লাইভে আসো 9:30 থেকে। চলো, গুড নাইট সবাইকে।